বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ইংরেজির একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস করতে চলেছি। অর্থাৎ তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশাল ইংরেজির সাজেশন নিয়ে হাজির হয়েছি। আমরা যেরকম টাইপের আজকে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেরকম টাইপের প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে। তো দেখো, আমাদের প্রথমে ইংরেজির সিলেবাসটি একটু দেখে নিই। তো দেখো, ইংরেজিতে মোট কিন্তু 20 নম্বর থাকবে, অর্থাৎ একটি বিশাল নম্বর রয়েছে। তো কি থেকে প্রশ্ন আসতে পারে দেখো, এখানে আর্টিকেলস, প্রিপজিশন, পার্টস অফ স্পিচ, এরপরে সিনোনিমস, অ্যান্টোনিমস অর্থাৎ সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সাফিক্স, প্রেফিক্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, টেন্স, জেন্ডার, সেন্টেন্স, এই যে বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে, গ্রামার থেকে শুরু করে টেন্স, ঠিক আছে, এবং সেন্টেন্সের বিভিন্ন প্রকারভেদ, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এই সব কিছু বিষয় থেকে কিন্তু প্রশ্ন তোমাদের আসবে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবে। এবং অনেকে তোমরা কমেন্ট করেছো প্রবন্ধ রচনার বিষয়ে। তোমাদের ভিডিও চলাকালীন অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবে, একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে, সেখানে তোমরা মেসেজ করবে এবং নাম ও জেলা অবশ্যই কিন্তু লিখে দেবে, কোনো প্রকার কল করবে না। যে কয়েকটি রচনা আছে সে কয়েকটি রচনাই তোমরা পেয়ে যাবে, এবং আরও দু একটি রচনা যদি সম্ভব হয় অবশ্যই তোমাদের দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। দেখো বন্ধুরা, আজকে আমরা প্রথমেই আর্টিকেলের উপর একটি প্রশ্ন রেখেছি। হার আঙ্কেল ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল। আর্টিকেল বসে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো এখানে এ, এন, দি এই তিনটি আর্টিকেলের মধ্যে কোনটি বসবে? অনির্দিষ্ট করে কোনো একজন ব্যক্তি বা বস্তুকে বোঝাতে আমরা এ এবং এন ব্যবহার করি। সংখ্যায় একজন বা একটি বস্তুকে আমরা বোঝাতে এ এবং এন ব্যবহার করি। তো এ কখন ব্যবহার করব? যখন কোনো শব্দ শুরু হবে কনসোনেন্ট দিয়ে, তার আগে আমরা এ বসাবো, এবং কোনো শব্দ ভাওয়েল দিয়ে শুরু হলে তার আগে আমরা এন বসাবো। তবে কিছু কিছু ক্ষেত্রে এ এবং এন ব্যবহারের ব্যতিক্রম রয়েছে, সে বিষয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তো দেখো, এখানে হার আঙ্কেল ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল, এখানে কোন আর্টিকেলটি বসবে? এখানে বন্ধুরা অপশন বি, অ্যান আর্টিকেলটি বসবে। দেখো, এখানে হার আঙ্কেল ইজ অ্যান ইঞ্জিনিয়ার, অর্থাৎ তার আঙ্কেল একজন ইঞ্জিনিয়ার। এখানে এই যে ইঞ্জিনিয়ার শব্দটি রয়েছে এটি কিন্তু ই দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তাই এখানে আমরা অ্যান আর্টিকেলটি বসাবো। তাই অপশন বি হবে এখানে সঠিক উত্তর। এবারে দেখো, শি হ্যাজ ড্যাশ আমব্রেলা, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস, অর্থাৎ এ অ্যান্ড দি এই তিনটি আর্টিকেলের মধ্যে কোনটি এই শূন্যস্থানে বসবে? শি হ্যাজ ড্যাশ আমব্রেলা, এখানে বন্ধুরা অপশন বি, অ্যান আর্টিকেলটি বসবে। এখানেও কিন্তু এই যে আমব্রেলা শব্দটি রয়েছে এটি কিন্তু ইউ দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। এ, ই, আই, ও, ইউ এই পাঁচটি বর্ণকে ভাওয়েল বলে। ভাওয়েল দিয়ে শুরু হলে আমরা কি করব? অ্যান আর্টিকেলটি বসাবো। তাই এখানে আমরা অপশন বি, অ্যান আর্টিকেলটি বসাবো। শি হ্যাজ অ্যান আমব্রেলা, তার একটি ছাতা আছে, তাহলে এখানে অ্যান আর্টিকেলটি আমাদের বসাতে হবে। পরের প্রশ্নটি দেখো, রোহিত শর্মা ইজ ড্যাশ ক্রিকেটার, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল। ঠিক আছে, আর্টিকেল বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে, তো এখানে কোন অপশনটি বসবে? এখানে বন্ধুরা অপশন এ, এ আর্টিকেলটি বসবে। রোহিত শর্মা ইজ এ ক্রিকেটার, অর্থাৎ রোহিত শর্মা হলেন একজন ক্রিকেটার। এখানে এই যে ক্রিকেটার শব্দটি রয়েছে, এই ক্রিকেটার শব্দটি কী দিয়ে শুরু হয়েছে? সি দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, তাই এখানে আমরা এ আর্টিকেলটি বসাবো। রোহিত শর্মা ইজ এ ক্রিকেটার, এখানে আমরা এ আর্টিকেলটি বসাবো। পরের প্রশ্নটি দেখো, জলপাইগুড়ি ইজ ড্যাশ স্মল টাউন অফ ওয়েস্ট বেঙ্গল। জলপাইগুড়ি ইজ ড্যাশ স্মল টাউন অফ ওয়েস্ট বেঙ্গল, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস। আর্টিকেল বসে শূন্যস্থান পূরণ করতে বলেছে, তাহলে এই তিনটি আর্টিকেলের মধ্যে কোনটি বসবে এই শূন্যস্থানে? এখানে বন্ধুরা অপশন এ, এ আর্টিকেলটি বসবে। জলপাইগুড়ি ইজ এ স্মল টাউন অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ জলপাইগুড়ি হলো একটি ছোট শহর, পশ্চিমবঙ্গের একটি ছোট শহর হলো জলপাইগুড়ি। এখানে দেখো স্মল টাউন, এ স্মল টাউন অর্থাৎ একটি ছোট শহর। এখানে স্মল এই যে শব্দটি এস দিয়ে শুরু হয়েছে, কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, তাই এখানে আমরা এ আর্টিকেলটি বসাবো। জলপাইগুড়ি ইজ এ স্মল টাউন অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। এরপরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্নটি দেখো, হোয়াট ইজ ইউর নেম, হুইচ সেন্টেন্স ইজ দিস। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি বা আপনার নাম কি, এটি কোন প্রকার সেন্টেন্স বা কোন প্রকার বাক্য?
অ্যাজারটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পেরাটিভ সেন্টেন্স। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? হোয়াট ইজ ইউর নেম, এটি কোন প্রকার বাক্য? তাহলে বন্ধুরা সেন্টেন্স কত প্রকার সে সম্পর্কে আগে আমাদের জানতে হবে। দেখো ওখানে সেন্টেন্স হলো 5 প্রকার। ডিক্লারেটিভ বা অ্যাজারটিভ সেন্টেন্স অর্থাৎ বর্ণনামূলক বাক্য, যে বাক্যে কোনো কিছু বর্ণনা দেওয়া হবে, কারোর সম্পর্কে, কোনো ব্যক্তি বা বস্তুর সম্পর্কে কী দেওয়া হবে, বর্ণনা দেওয়া হবে, তাকে আমরা বলবো ডিক্লারেটিভ সেন্টেন্স বা অ্যাজারটিভ সেন্টেন্স। এরপরে বন্ধুরা ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, যে বাক্যে প্রশ্ন করা বোঝাবে সেই বাক্যকে বলা হবে প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং এই বাক্য তোমরা দেখলেই বুঝতে পারবে এই বাক্যের শেষে কি থাকবে বা এই সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ঠিক আছে। এরপরে বন্ধুরা এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ বিস্ময়বোধক বাক্য, যে বাক্যে হঠাৎ কোনো আবেগ, আনন্দ, উচ্ছ্বাস প্রকাশ করা বোঝায় তাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে। এই বাক্য কিন্তু তোমরা বুঝতে পারবে এই বাক্যের শেষে কি থাকবে, এই বাক্যের শেষে বন্ধুরা থাকবে এক্সক্লেমেশন মার্ক অর্থাৎ বিস্ময়বোধক চিহ্ন কিন্তু থাকবে। ঠিক আছে। এরপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশ বা নির্দেশমূলক বাক্য, যে বাক্যে আদেশ, নির্দেশ বা অনুরোধ করা বোঝাবে সেই বাক্যকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। এবং 5 নাম্বার দেখো অপটেটিভ সেন্টেন্স। এই অপটেটিভ সেন্টেন্সটি কি? এই অপটেটিভ সেন্টেন্স হলো ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য। এই বাক্যের দ্বারা কোনো ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা বোঝায়। অবশ্যই তোমরা বুঝতে পারবে বাক্যগুলি দেখলে। তাহলে এই গেল 5 প্রকার বাক্য। তাহলে বন্ধুরা এখানে আমাদের যে প্রশ্নটি রয়েছে হোয়াট ইজ ইউর নেম, এই যে তোমার নাম কি বা আপনার নাম কি, এটি কোন প্রকার বাক্য? এটি কিন্তু তোমরা দেখে সহজেই বুঝতে পারছো যে এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, কারণ এই বাক্যের শেষে কি রয়েছে, প্রশ্নচিহ্ন রয়েছে, কোশ্চেন মার্ক রয়েছে। তাহলে এটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য সবসময় আবার কী দিয়ে শুরু হয়? WH ওয়ার্ড দিয়ে। ঠিক আছে। তো দেখো হোয়াট, এটি WH ওয়ার্ড। এছাড়া হোয়ার, হোয়েন, হাউ, ঠিক আছে, হু, এই সমস্ত শব্দ দিয়ে কিন্তু প্রশ্নবোধক বাক্য শুরু হয়। এবং সবথেকে বড় কথা বাক্যের শেষে কী থাকবে? প্রশ্নচিহ্ন থাকবে। তো এটি হলো আমাদের অপশন সি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে বন্ধুরা, এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। মে ইউ পাস দ্য এক্সামিনেশন, মে ইউ পাস দ্য এক্সামিনেশন, হুইচ সেন্টেন্স ইজ দিস? অ্যাজারটিভ, অপটেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। তাহলে এটি কোন প্রকার বাক্য? এটি হলো বন্ধুরা অপশন বি অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ ইচ্ছামূলক বা প্রার্থনাসূচক বাক্য। তো এখানে দেখো মে ইউ পাস দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় পাস করবে, এটি কি হলো? একটি ইচ্ছা প্রকাশ করা বোঝালো, তাই এখানে এটি হবে অপটেটিভ সেন্টেন্স। এরকম আরও কিছু উদাহরণ দেখো বন্ধুরা। মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক, এখানে কি একটি প্রার্থনা প্রকাশ করা বোঝাচ্ছে, ভগবানের কাছে একটি প্রার্থনা প্রকাশ করা হচ্ছে যে ভগবান তোমার মঙ্গল কামনা করুক। তাহলে এই রকম বাক্যগুলি যেগুলি থাকবে সেগুলি হবে অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ ইচ্ছামূলক বা প্রার্থনাসূচক বাক্য। পরের প্রশ্নটি কি রয়েছে দেখো। এবারে এখানে এই যে 5 প্রকার সেন্টেন্স বা বাক্য রয়েছে এই 5 প্রকার সেন্টেন্স সম্পর্কে সংক্ষেপে একটু দেখে নাও, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। তো প্রথমেই দেখো ডিক্লারেটিভ বা অ্যাজারটিভ সেন্টেন্স অর্থাৎ বর্ণনামূলক বাক্য, যে বাক্যে কোনো কিছু বর্ণনা করা হয় তাকে বলা হয় বর্ণনামূলক বাক্য। তো দেখো এখানে উদাহরণ দেওয়া রয়েছে রজত ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অর্থাৎ রজত একজন মেধাবী ছাত্র। এখানে কি রজত সম্পর্কে বর্ণনা দেওয়া হচ্ছে, তাই এটি একটি বর্ণনামূলক বাক্য অর্থাৎ ডিক্লারেটিভ বা অ্যাজারটিভ সেন্টেন্স। এবং 2 নম্বর সেন্টেন্সটি দেখো কি রয়েছে, হি হ্যাজ বট এ নিউ ড্রেস, সে একটি নতুন ড্রেস কিনেছে। তাহলে এখানে কি এই যে সে নতুন ড্রেস কিনেছে তার সম্পর্কে বর্ণনা দেওয়া হচ্ছে। ঠিক আছে। তাহলে এটি হলো ডিক্লারেটিভ বা অ্যাজারটিভ সেন্টেন্স। এবারে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, যে বাক্যে প্রশ্ন করা বোঝায়। তো দেখো হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? হাউ ডিড ইউ ডু ইট, তুমি এটি কিভাবে করেছো? হ্যাজ হি ইটেন রাইস, সে কি ভাত খেয়েছে? তাহলে এই বাক্যগুলি দ্বারা কি প্রশ্ন করা বোঝাচ্ছে, তাই এইগুলি হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং লক্ষ্য করো এই প্রত্যেকটি বাক্যের এখানে যে 3টি বাক্য রয়েছে প্রত্যেকটির শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, তাই এটি হলো
এগুলি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। এরপরে দেখো, এবারে দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ বিস্ময়সূচক বাক্য। হঠাৎ কোনো মনের আবেগ, আনন্দ, উচ্ছ্বাস ইত্যাদি প্রকাশ করা বোঝালে তাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এখানে দেখো বাক্যগুলি দেখলেই তোমরা বুঝতে পারবে। প্রথম বাক্যটি দেখো, ইটস এ বিউটিফুল বিল্ডিং, এটি কি সুন্দর একটা বিল্ডিং, ঠিক আছে। এবং বাক্যের শেষে দেখো এখানে বিস্ময়বোধক চিহ্ন রয়েছে। এরপরে 2 নাম্বার দেখো, ওয়াও ইউ হ্যাভ ক্র্যাকড দি এক্সাম, ওয়াও তুমি পরীক্ষায় পাশ করেছো, তুমি পরীক্ষা ক্র্যাক করেছো। এখানেও দেখো বাক্যের শেষে বিস্ময়বোধক চিহ্ন রয়েছে। এবং 3 নাম্বার বাক্যটি দেখো, হাউ ওয়ান্ডারফুল শি ইজ, মেয়েটি দেখতে কি সুন্দর। তাহলে এই যে বাক্যগুলি রয়েছে এই 3টি বাক্যই কিন্তু হঠাৎ কোনো মনের আবেগ প্রকাশ করতে আমরা ব্যবহার করি। সচরাচর এই বাক্যগুলি কিন্তু আমরা ব্যবহার করি না। তো এগুলি হচ্ছে বিস্ময়সূচক বাক্য এবং এই 3টি বাক্যের শেষেই দেখো বিস্ময়সূচক চিহ্ন রয়েছে। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। এরপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশ বা নির্দেশমূলক বাক্য। যে বাক্যের দ্বারা কোনো আদেশ বা নির্দেশ করা বোঝায় তাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখানে দেখো, ওপেন দ্য ডোর প্লিজ, তাহলে দয়া করে দরজাটি খোলো। তাহলে এখানে আদেশ করা, নির্দেশ করা বা অনুরোধ করা যখন বোঝায় তখন তাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখানে এই যে বাক্যটির দ্বারা কি বোঝালো, অনুরোধ করা বোঝালো, ওপেন দ্য ডোর প্লিজ, দয়া করে দরজাটি খোলো। এরপর দেখো, কমপ্লিট দি টাস্ক বাই ফ্রাইডে, তাহলে শুক্রবারের মধ্যে কাজটি সম্পূর্ণ করো। এখানে কি একটি নির্দেশ করা বোঝাচ্ছে। পুট দি বুক অন দি টেবল, তাহলে বইটি টেবিলের উপর রাখো। এই যে এগুলি কি, এইগুলির দ্বারা আদেশ, নির্দেশ এবং অনুরোধ করা বোঝাচ্ছে, ঠিক আছে। তাই এগুলি হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এবং প্রথম বাক্যটি দেখো, ওপেন দ্য ডোর প্লিজ, দয়া করে দরজাটি খোলো। এই বাক্যটির শেষে দেখো কিন্তু বিস্ময়বোধক চিহ্ন রয়েছে। বিস্ময়বোধক চিহ্ন থাকলে সেটি কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম হবে, যেমন এখানে দেখো, ওপেন দ্য ডোর প্লিজ, দয়া করে দরজাটি খোলো, এখানে কিন্তু কি অনুরোধ করা বোঝাচ্ছে। তাহলে যখন আদেশ, নির্দেশ, অনুরোধ করা বোঝাবে তখন ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এখানে বিস্ময়বোধক চিহ্ন থাকবে কিন্তু আদেশ, নির্দেশ বা অনুরোধ করা বোঝালে তখন সেটি কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে। এবারে দেখো অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রার্থনাসূচক বাক্য। এই ইচ্ছাসূচক এবং প্রার্থনাসূচক বাক্যগুলি কেমন দেখো, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। উইশ ইউ এ হ্যাপি বার্থডে, তোমার জন্মদিন শুভ হোক। অল দি বেস্ট ফর ইউর এক্সাম, তোমার পরীক্ষার জন্য আমার শুভেচ্ছা থাকলো। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। তাহলে এই যে বাক্যগুলি রয়েছে এই 4টি বাক্যের দ্বারাই কিন্তু কোনো ইচ্ছা বা প্রার্থনা করা বোঝাচ্ছে, তাই এগুলি হবে অপটেটিভ সেন্টেন্স। তাহলে বন্ধুরা এই সেন্টেন্স সম্পর্কে আর কোনো তোমাদের অসুবিধা থাকবে না আশা করি। এরপরে দেখো, রঞ্জনা ইজ এ ক্লিভার গার্ল, রঞ্জনা ইজ এ ক্লিভার গার্ল অর্থাৎ রঞ্জনা একটি চালাক মেয়ে। হুইচ পার্টস অফ স্পিচ ইজ দি ওয়ার্ড ক্লিভার, এখানে যে এই বাক্যে ক্লিভার শব্দটি রয়েছে এটি কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। অপশনগুলি রয়েছে নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রোনাউন। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে, এই যে ক্লিভার শব্দটি এটি কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। দেখো বন্ধুরা এটি হবে অপশন সি, অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ। রঞ্জনা ইজ এ ক্লিভার গার্ল, এই যে ক্লিভার শব্দটি রয়েছে এটি হলো অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ। আমরা অ্যাডজেক্টিভ কাকে বলবো, যে শব্দ কি করে কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, ভালো, মন্দ ইত্যাদি এই বৈশিষ্ট্যগুলি বোঝায় তখন তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তো দেখো এখানে এই যে রঞ্জনা একটি মেয়ে, সে কেমন মেয়ে, সে চালাক মেয়ে, ঠিক আছে। তার একটি গুণ প্রকাশ করলো এই ক্লিভার শব্দটি, তাই ক্লিভার শব্দটি হবে একটি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এর পরের বাক্যটি দেখো, আই হ্যাভ বট সাম অ্যাপেলস, আই হ্যাভ বট সাম অ্যাপেলস, আমি কিছু আপেল কিনেছি, আমি কিছু আপেল কিনেছি। এখানে যে এই যে সাম শব্দটি রয়েছে এই সাম শব্দটি কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে, নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রোনাউন। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে, এখানে বন্ধুরা অপশন সি অ্যাডজেক্টিভ হবে সঠিক উত্তর। অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ। তাহলে আমরা কি বললাম, দোষ, গুণ, ভালো, মন্দ ইত্যাদি বোঝালে তাকে অ্যাডজেক্টিভ বলে। কিন্তু এখানে দেখো নাউন বা প্রোনাউনের শুধু দোষ, গুণ, ভালো, মন্দ ইত্যাদি বোঝাবে না, এখানে নাউন বা প্রোনাউনের সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝালেও কিন্তু তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে দোষ, গুণ, ভালো, মন্দ ইত্যাদির পাশাপাশি কি বোঝাবে, নাউন বা প্রোনাউনের সংখ্যা, পরিমাণ ইত্যাদিও কিন্তু বোঝাবে। তো দেখো এখানে এই যে বাক্যটি আই হ্যাভ বট সাম অ্যাপেলস, আমি কিছু আপেল কিনেছি,
অর্থাৎ সংখ্যায় কিছু পরিমাণ সে আপেল কিনেছে, এবং এই সাম শব্দটি দ্বারাই কিন্তু তা বোঝানো হচ্ছে। তাই এই সাম শব্দটি হলো একটি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এই বাক্যটিকে যদি আমরা অন্যভাবে বলি, আই হ্যাভ বট 2 অ্যাপেলস। আই হ্যাভ বট 2 অ্যাপেলস, আমি 2টি আপেল কিনেছি। তাহলে এই যে 2, এই 2 শব্দটি দ্বারা কী বোঝাচ্ছে? সংখ্যা বোঝাচ্ছে। তাহলে এই 2 শব্দটিও কিন্তু কী হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে যে শব্দ নাউন ও প্রোনাউনের দোষ, গুণ, ভালো, মন্দ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ হবে। এরপরে দেখো, দি টিচার টোল্ড আস অ্যান ইন্টারেস্টিং স্টোরি। দি টিচার টোল্ড আস অ্যান ইন্টারেস্টিং স্টোরি, অর্থাৎ শিক্ষক মহাশয় আমাদেরকে একটি খুব মজার গল্প বলেছিলেন। হুইচ পার্টস অফ স্পিচ ইজ দি ওয়ার্ড ইন্টারেস্টিং? এখানে যে ইন্টারেস্টিং শব্দটি রয়েছে এটি কোন প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে? এখানে অপশনগুলি রয়েছে নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রোনাউন। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি অ্যাডজেক্টিভ হবে সঠিক উত্তর। এই যে ইন্টারেস্টিং শব্দটি রয়েছে এটি হলো একটি অ্যাডজেক্টিভ। তাহলে এটি অ্যাডজেক্টিভ কিভাবে? দেখো বন্ধুরা, শিক্ষক মহাশয় যে আমাদের গল্পটি বলেছিলেন সেটি কেমন? সেটি খুব ইন্টারেস্টিং, অর্থাৎ খুব মজার গল্প। গল্পটি মজার অর্থাৎ গল্পটি খুব ভালো। ঠিক আছে, তাই এখানে এই ইন্টারেস্টিং শব্দটি হবে অ্যাডজেক্টিভ। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। এবারে দেখো, দি প্লেন ফ্লিউ ড্যাশ দি ক্লাউডস, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। এখানে অপশনগুলি রয়েছে ওভার, আন্ডার, ইন, এবাভ। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন ডি এবাভ হবে সঠিক উত্তর। দি প্লেন ফ্লিউ এবাভ দ্য ক্লাউডস, অর্থাৎ এই যে প্লেনটি, বিমানটি, সেটি মেঘের উপর দিয়ে উড়ে গেল। তো এখানে এবাভ প্রিপোজিশনটি আমরা কেন ব্যবহার করলাম? দেখো বন্ধুরা, অন, এবাভ এবং ওভার এই তিনটি শব্দ যখন কোনো কিছু উপরে অবস্থান করে তখন এই তিনটি প্রিপোজিশন ব্যবহার করা হয়। আমরা অন কখন ব্যবহার করি? যেমন দেখো, দি বুক ইজ অন দি টেবল, অর্থাৎ বইটি টেবিলের উপরে রয়েছে। তো এখানে টেবিলের উপরে রয়েছে কিন্তু টেবিলকেও স্পর্শ করে রয়েছে, অর্থাৎ যখন স্পর্শ করে থাকবে তখন আমরা অন ব্যবহার করব। ওভার কখন ব্যবহার করব? যখন একটু উপরে থাকবে কিন্তু স্পর্শ করে থাকবে না। ঠিক আছে, তখন আমরা ওভার ব্যবহার করব। এবং এভাব কখন ব্যবহার করব? যখন অনেক উঁচুতে অবস্থান বোঝাবে তখন আমরা এভাব ব্যবহার করব। তো এখানে দেখো, ক্লাউডস, এই যে মেঘগুলি কিন্তু আমাদের অনেক উপরে থাকে, তাই এখানে আমরা এভাব প্রিপোজিশনটি ব্যবহার করব। পরের প্রশ্নটি দেখো, শি ইজ সিটিং ড্যাশ মি, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। বিহাইন্ড, আফটার, বিসাইড, ওভার। তাহলে কোন প্রিপোজিশনটি এখানে বসবে? এখানে বন্ধুরা অপশন সি বিসাইড প্রিপোজিশনটি বসবে। শি ইজ সিটিং বিসাইড মি, অর্থাৎ সে বসে আছে আমার পাশে। এই বিসাইড শব্দটির অর্থ হলো পাশে। ঠিক আছে, যখন পাশাপাশি অবস্থান করা বোঝায় তখন এই বিসাইড শব্দটি ব্যবহার করা হয়। তাহলে এখানে অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, দি পেন ইজ ড্যাশ দি ড্রয়ার। দি পেন ইজ ড্যাশ দি ড্রয়ার, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। অপশনগুলি হলো অন, ইন, ইনটু, ওভার। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি ইন প্রিপোজিশনটি বসবে। দি পেন ইজ ইন দি ড্রয়ার, অর্থাৎ কলমটি ড্রয়ারের মধ্যে রয়েছে। যখন কোনো কিছু মধ্যে অবস্থান করে এরকম বোঝায় তখন আমরা ইন প্রিপোজিশনটি ব্যবহার করি। তো এখানে কলমটি কোথায় রয়েছে? ড্রয়ারের মধ্যে রয়েছে, তাই এখানে আমরা ইন প্রিপোজিশনটি ব্যবহার করব। এই ইন প্রিপোজিশনে কিন্তু আরও অনেক ব্যবহার রয়েছে। তো এই বিষয়ে কিন্তু ক্লাস, অর্থাৎ এই প্রিপোজিশন নিয়ে ক্লাস অনেক করা হয়ে গেছে ইতিমধ্যে। অবশ্যই তোমরা প্লে লিস্টটি দেখবে ইংরেজি ক্লাসের, সেখান থেকে তোমরা বুঝে নিতে পারবে। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, ইউজ দি প্রেফিক্স টু ফিল ইন দি ব্ল্যাঙ্ক টু মেক এ কারেক্ট ওয়ার্ড। তাহলে প্রেফিক্স বসিয়ে এই যে শূন্যস্থানটি রয়েছে এই শূন্যস্থানে প্রেফিক্স বসিয়ে একটি সঠিক শব্দ কিন্তু তৈরি করতে বলেছে। তো এখানে দেখো, এই যে হ্যাপি শব্দটি রয়েছে এর আগে একটি প্রেফিক্স বসিয়ে আরও একটি নতুন শব্দ কিন্তু তৈরি করতে বলেছে। তাহলে এখানে অপশনগুলিতে রয়েছে ইন, আন, নন, অন। তাহলে এখানে কোন শব্দটি বসিয়ে, অর্থাৎ কোন প্রিফিক্সটি বসিয়ে এখানে একটি আরও নতুন শব্দ তৈরি করা যাবে? এখানে বন্ধুরা অপশন বি ইউএন, আন, এই প্রিফিক্সটি বসিয়ে আরও একটি নতুন শব্দ তৈরি করা যাবে। হ্যাপি এবং আন আমরা যদি যুক্ত করে দিই তাহলে কী হবে? আনহ্যাপি। ঠিক আছে, তাহলে আনহ্যাপি কিন্তু একটি নতুন শব্দ তৈরি হলো। এই আনহ্যাপি অর্থ হলো অসুখী, হ্যাপি অর্থ সুখী এবং আনহ্যাপি অসুখী। তাহলে এই প্রিফিক্স
বসিয়ে আমরা কিন্তু বিপরীত শব্দও তৈরি করতে পারি। আবারও একই ধরনের একটি প্রশ্ন দেখো, ইউজ দি প্রেফিক্স টু ফিল ইন দি ব্ল্যাঙ্ক টু মেক এ কারেক্ট ওয়ার্ড। প্রিফিক্স বসিয়ে নতুন একটি শব্দ তৈরি করতে বলেছে। তো এখানে আমাদের কি রয়েছে, পসিবল। এই পসিবল এই শব্দটির সামনে প্রিফিক্স বসিয়ে আরও একটি নতুন শব্দ তৈরি করতে হবে। তাহলে এখানে 4টে অপশন রয়েছে, ইন, আন, ইম, অন। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি, আই এম, ইম বসিয়ে কিন্তু এখানে একটি নতুন শব্দ তৈরি করা যাবে। এই পসিবল থেকে কি হয়ে যাবে তাহলে? ইম্পসিবল। ঠিক আছে, পসিবল কথার অর্থ হলো সম্ভব এবং ইম্পসিবল এই শব্দটির অর্থ হলো অসম্ভব। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এই প্রিফিক্স বসে কিন্তু আমরা বিপরীত শব্দ তৈরি করতে পারছি, অর্থাৎ অ্যান্টোনিম ওয়ার্ড তৈরি হচ্ছে। এবারে দেখো, আই হ্যাভ সিন দি পিকচার, হুইচ টেন্স ইজ দিস? আই হ্যাভ সিন দি পিকচার, এটি কোন প্রকার টেন্স? পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? আই হ্যাভ সিন দি পিকচার এই যে সেন্টেন্সটি রয়েছে এটি কোন প্রকার টেন্স? এটি বন্ধুরা অপশন বি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? কোনো কাজ বর্তমানকালে কোনো কাজ একটু আগেই শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনও রয়েছে, এরকম বোঝালে আমরা তাকে বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন, বিভিন্ন প্রকার টেন্সের যে গঠন, সেই গঠনগুলি কিন্তু তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু কোনটি কোন প্রকার টেন্স তোমরা সহজে বুঝতে পারবে। তো দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কী হবে? প্রথমে হবে সাবজেক্ট, এরপরে সাবজেক্ট অনুযায়ী হবে হ্যাভ এবং হ্যাজ। এরপরে কি হবে দেখো বন্ধুরা, ভার্বের হবে থার্ড ফর্ম। ঠিক আছে, এবং সব শেষে হবে অবজেক্ট। তো এখানে দেখো আমাদের এই যে বাক্যটি রয়েছে আই হ্যাভ সিন দি পিকচার, এখানে যদি তোমরা লক্ষ্য করো এর গঠনটি এই যে দেখো, এখানে প্রথমে আই রয়েছে অর্থাৎ সাবজেক্ট রয়েছে, এরপরে হ্যাভ হ্যাজ ভার্বের মধ্যে হ্যাভ ভার্ব রয়েছে, এবং এরপরে দেখো এই যে সিন, সি স সিন, সি ভার্বের থার্ড যে ফর্ম সেটি হলো সিন। তাহলে ভার্বের থার্ড ফর্ম রয়েছে এবং সবশেষে রয়েছে দি পিকচার অর্থাৎ অবজেক্ট রয়েছে। তাহলে সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ ভার্ব, এরপরে ভার্বের থার্ড ফর্ম এবং সবশেষে অবজেক্ট। এটি কোন প্রকার টেন্সের গঠন? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। তাহলে এখানে আমাদের আই হ্যাভ সিন দি পিকচার এটি হবে অপশন বি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর পরের প্রশ্নটি দেখো, এবারের বাক্যটি দেখো, দেই ড্যাশ প্লেয়িং ইন দি ফিল্ড, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ প্রপার ওয়ার্ড। তাহলে এখানে সঠিক শব্দ বসিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে বলেছে। তাহলে এখানে আমরা এই 4টে শব্দ রয়েছে, হ্যাড, ইজ, আর, হ্যাভ, এখানে কোন শব্দটি বসাতে পারি? এখানে বন্ধুরা আমরা অপশন সি, আর যে শব্দটি রয়েছে সেটি এখানে বসাবো। দে আর প্লেয়িং ইন দি ফিল্ড, অর্থাৎ তারা মাঠে খেলাধুলা করছে। এখানে এই আর শব্দটি বসালেই কিন্তু একটি সঠিক বাক্য গঠন হবে। দে আর প্লেয়িং ইন দি ফিল্ড, তারা মাঠে খেলা করছে। এবারে দেখো বন্ধুরা, ড্যাশ স্টুডেন্টস আর প্লেয়িং ইন দি ফিল্ড, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল, আর্টিকেল বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তাহলে এ অ্যান্ড ডি, কোন আর্টিকেলটি এখানে বসবে? এখানে বন্ধুরা অপশন সি, দি আর্টিকেলটি বসবে। দি স্টুডেন্টস আর প্লেয়িং ইন দি ফিল্ড, ছাত্ররা মাঠে খেলা করছে। তো এখানে দেখো এই যে স্টুডেন্টস, এখানে কিন্তু কনসোনেন্ট দিয়ে শব্দটি শুরু হয়েছে। এখানে কিন্তু আমরা কি বসাবো? এ বসাবো সাধারণত, তাই না? যখন কোনো শব্দ কি দিয়ে শুরু হবে? কনসোনেন্ট দিয়ে শুরু হবে, তার আগে আমরা কি বসাই? এ বসাই। কিন্তু এখানে দেখো আরেকটি বিষয় লক্ষ্য রাখবে, আমরা এ এবং এন কখন বসাই? সংখ্যায় যখন একজন ব্যক্তি বা একটি বস্তুকে বোঝায় তখন আমরা এ এবং এন ব্যবহার করি। কিন্তু এখানে দেখো স্টুডেন্টস, এখানে কিন্তু প্লুরাল ফর্ম রয়েছে, এখানে একজনের বেশি অর্থাৎ একাধিক স্টুডেন্টের কথা বলা হয়েছে, তাই এখানে কিন্তু আমরা এ বসাতে পারবো না, এখানে আমরা দি আর্টিকেলটি বসাবো। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে দেখো, হি ইজ ড্যাশ এমএলএ, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল, আর্টিকেল বসে শূন্যস্থান পূরণ করতে বলেছে। এখানে কোন আর্টিকেলটি বসবে? এ এন না দি? এখানে বন্ধুরা অপশন বি, অ্যান আর্টিকেলটি বসাবো। হি ইজ অ্যান এমএলএ, অর্থাৎ তিনি একজন এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে, এখানে বি, অপশন বি, অ্যান আর্টিকেলটি কেন বসালাম? এই যে এখানে দেখো বন্ধুরা এমএলএ, এই এম কিন্তু কনসোনেন্ট, কিন্তু আমরা এখানে অ্যান আর্টিকেল বসালাম কেন? এখানে দেখো এমএলএ, এই যে এম আমরা উচ্চারণ করছি, এই এম কিন্তু উচ্চারণটি শুরুতেই এম এ হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ স্বরবর্ণের উচ্চারণ হচ্ছে, তাই এখানে আমরা কি করব? এখানে আমরা অ্যান আর্টিকেলটি বসাবো। যখন কোনো শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু হবে কিন্তু তার উচ্চারণটি কি হবে? স্বরবর্ণের উচ্চারণ হবে, তার আগে আমরা
অ্যান আর্টিকেল বসাবো। এরকম আরও কিছু উদাহরণ দেখলেই তোমরা বুঝতে পারবে এবং এই শব্দগুলি থাকলেই তোমরা অ্যান আর্টিকেল বসিয়ে দেবে। যেমন দেখো এমএসসি, এমবিবিএস, এসডিও, এমপি, এফআরসিএস, এসসি, এসটি, এই শব্দগুলি যদি থাকে তোমরা চোখ বন্ধ করে দিয়ে কিন্তু অ্যান আর্টিকেলটি বসাবে। এর পরের প্রশ্নটি দেখো কী রয়েছে। এবারে দেখো আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল। আর্টিকেল বসে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো এখানে এ, এন না দি, কোনটি এখানে বসবে? আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল। এখানে বন্ধুরা দেখো ইউজফুল, এই যে ইউজফুল শব্দটি এটি কিন্তু ইউ দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। অনেকে কি করবে, অ্যান আর্টিকেল কিন্তু বসিয়ে দেবে, কিন্তু এখানে অ্যান আর্টিকেলটি বসবে না, এখানে এ আর্টিকেলটি বসবে। আয়রন ইজ এ ইউজফুল মেটাল। তাহলে এখানে এ আর্টিকেল কেন বসলো? ভাওয়েল দিয়ে শব্দটি শুরু হয়েছে। তাও দেখো বন্ধুরা, যখন কোনো শব্দ ই এবং ইউ এই দুটি বর্ণ দিয়ে শুরু হবে কিন্তু এদের উচ্চারণ ইউ থাকবে, ই এবং ইউ দিয়ে শুরু হবে এবং উচ্চারণটি এদের ইউ থাকবে, ঠিক আছে? তখন এদের আগে আমরা এ আর্টিকেল বসাবো। এখানে দেখো ইউজফুল, এখানে কিন্তু উচ্চারণটি শুরুতেই ইউ রয়েছে, ঠিক আছে? তাই এখানে আমরা এ আর্টিকেলটি বসাবো। এরকম দেখো ইউরোপিয়ান, এই যে ই দিয়ে শুরু হয়েছে, ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, কিন্তু এর উচ্চারণটা দেখো ইউরোপিয়ান, ইউ শুরুতে ইউ রয়েছে, ঠিক আছে? তাই এখানে আমরা এ আর্টিকেলটি বসাবো। এর পরের প্রশ্নটি দেখো। এবারে দেখো হি রিটার্নড আফটার ড্যাশ আওয়ার, হি রিটার্নড আফটার ড্যাশ আওয়ার, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল। আর্টিকেল বসে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তাহলে এখানে দেখো এ, এন, দি, কোন আর্টিকেলটি বসবে? এখানে বন্ধুরা অপশন বি, অ্যান আর্টিকেলটি বসবে। হি রিটার্নড আফটার অ্যান আওয়ার, সে 1 ঘন্টা পর ফিরে এসেছিল। তো দেখো এখানে আওয়ার, এখানে এই যে শব্দটি রয়েছে আওয়ার, এটি কিন্তু কি দিয়ে শুরু হয়েছে? এইচ দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। যখন কোনো শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু হয় তখন তার আগে আমরা এ আর্টিকেল বসাই, কিন্তু এখানে আমরা অ্যান আর্টিকেলটি কেন বসাবো? এখানে আমরা অ্যান আর্টিকেলটি বসাবো বন্ধুরা, কারণ এখানে দেখো এইচের উচ্চারণ যখন অ বা আ হবে তখন আমরা এই শব্দগুলির আগে, যদি শব্দগুলি এইচ দিয়েও শুরু হয় তার আগে আমরা অ্যান আর্টিকেল বসাবো যদি এইচের উচ্চারণ অ বা আ হয়। তো এখানে দেখো আওয়ার, এখানে কিন্তু উচ্চারণটি আ দিয়ে শুরু হয়েছে, তাই এখানে আমরা অ্যান আর্টিকেলটি বসাবো। এরকম আরও একটি উদাহরণ দেখো, হি ইজ ড্যাশ অনেস্ট পারসন। এখানে দেখো, এখানে আমরা অ্যান আর্টিকেলটি বসাবো। কেন বসাবো? দেখো এখানে অনেস্ট এইচ দিয়ে শুরু হয়েছে, কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, কিন্তু এর উচ্চারণ কিন্তু দেখো অনেস্ট সরেও, ঠিক আছে, স্বরবর্ণের উচ্চারণ হয়েছে, তাই এখানে আমরা অ্যান আর্টিকেলটি বসাবো। সাধারণত এইচের উচ্চারণ হ হয়, ঠিক আছে? যেমন দেখো হাউস, এইচ ও ইউএসি, এইচ দিয়ে শুরু হয়েছে কিন্তু এর উচ্চারণ কী হয়েছে? বাংলাতে উচ্চারণ যদি আমরা করি হাউস, হয়ের উচ্চারণ হয়েছে। দেখো এইচ ও এমই হোম, এইচের উচ্চারণ হ হয়েছে, ঠিক আছে? এইচ ও আর এসি হর্স, এখানে এইচের উচ্চারণ হ হয়েছে, কিন্তু আমরা দেখো আওয়ার, অনেস্ট, এই শব্দগুলির উচ্চারণ কিন্তু অ বা আ হয়েছে, তাই এখানে আমরা অ্যান আর্টিকেলটি বসাবো। আর যদি অ বা আ না হয় তাহলে এ আর্টিকেলটি বসাবো। তাহলে বন্ধুরা আজকে আমরা যে সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় থাকবে, তাই তোমরা এই ধরনের প্রশ্ন নিয়েই কিন্তু পড়াশোনা করবে, তাহলে তোমরা পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে পারবে। এরকম আরও ক্লাস নিয়ে আমরা হাজির হব, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।